আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। সারা দেশের বন্যা পরিস্থিতি কি একটু কমেন্ট করে জানাবেন। আপনারা যে যেই জেলাতে আছেন জানাবেন। সব জেলা থেকে চট্টগ্রামের পানি নাকি কমতে শুরু করেছে। সিলেট বা রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি যে আমাদের পার্বত্য অঞ্চলগুলো আছে সেখানকার অবস্থা জানাবেন। এছাড়া সারা দেশের পরিস্থিতি যে যেই জেলায় আছেন সেখান থেকে একটু কমেন্ট করবেন যে আপনাদের সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি আছে। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ বিষয়, ইরান মধ্যপ্রাচ্যে আবার তার সবচাইতে ভয়ঙ্কর মিসাইলের খেলা দেখালো। কেবল ইসরায়েলে যে মিসাইলটি ইরান ছুড়েছিল, আর কোনো দেশে ইরান কখনো সেটা অ্যাটাক করেনি। প্রধান শত্রু কি টার্গেট করেছিল ইরান, এবার সেটা আরব দেশে মেরেছে। মার্কিন ঘাঁটি উড়ে গেছে শুধু নয়, মার্কিন সেনাদের একটি বিশেষ ভবন পুরোটা উড়ে গেছে। আমেরিকার পেছন থেকে হাওয়া বেরোনো শুরু করেছে, ধোঁয়া বেরোচ্ছে এখন। জুলফিকার খাইবার শেখান ক্লাস্টার, তারপর এরকম অনেক নাম আমরা শুনছি না। ইরানের মিসাইলের নাম শুনতে গেলে আমাদের চোখ আঁতকে ওঠে। তাদের মিসাইল খেলাগুলো কি সেগুলো বলতে গেলে তাহলে আরো আঁতকে ওঠার মতো ঘটনা ঘটবে। আসেন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দেই, তারপর আমরা সরাসরি আপনাদেরকে কি ঘটনা ঘটিয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তারা বলছে ইরানের উপর সর্বশেষ দফায় তারা হামলা করেছে এবং সেখানে ইরানের অনেকগুলো সামরিক কেন্দ্র তারা ধ্বংস করেছে। আবার ইরানের গণমাধ্যম বলছে দক্ষিণাঞ্চলীয় শহর ও উপকূলীয় দ্বীপগুলোতে বিস্ফোরণের খবর দিয়েছে। মানে ইরানের যে গণমাধ্যম তারা বলছে দক্ষিণাঞ্চলীয় শহর ও উপকূলীয় যে দ্বীপগুলো আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক করেছে এবং সেখানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষের কথা জানানো হয়েছে গণমাধ্যমে। অর্থাৎ হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইরানের মধ্যে তীব্র লড়াই চলছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলছে মার্কিন হামলার জবাবে তারা রাতে বাহরাইন, কুয়েত ও জর্দানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরে ব্যাপক অ্যাটাকের মাধ্যমে প্রচুর ক্ষতির দাবি করছে ইরান। অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নৌবহর যেটা বাহরাইনে, এটাকে সিরিজ অ্যাটাক করে যাচ্ছে। মোটামুটি এক সাইড থেকে এটাকে ধ্বংস করতে 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 এটাকে একেবারে কি বলবো ধোলাইখাল বানিয়ে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলছেন ইরানের উপর হামলা যতক্ষণ না আমি যথেষ্ট বলছি ততক্ষণ চলবে এবং এর সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু অন্তর্ভুক্ত রয়েছে। মাশাআল্লাহ, গুড। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর পুনরায় অবরোধ আরোপ করেছে। অন্যদিকে ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর 20% শুল্ক আরোপের পরিকল্পনা প্রত্যাহার করে নিয়েছে। বুঝতে পারছেন, যুক্তরাষ্ট্র 20% শুল্ক আরোপের যে পরিকল্পনা সেটা প্রত্যাহার করে নিয়েছে। ইরানের খেলা এবার বুঝছেন আপনারা, তারা হরমুজ প্রণালীতে 20% টোল নিবে আশা করছিল, কিন্তু সেই স্বপ্ন ভেস্তে দিল এবার ইরান। তাদের মিসাইল মেরে পেছন থেকে হাওয়া বের করে দিল। এখানে খুব দুর্দান্ত একটি ইন্টারেস্টিং খবর আপনাদেরকে আগে দিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মানে ইরান যে আমেরিকার সাথে খেলছে আর রাজনৈতিক খেলায়, আমেরিকা শক্তিশালী পরাশক্তি সুপার পাওয়ার যেটাই হোক না কেন, সামরিক শক্তিতে নাম্বার 1 হোক না কেন, ইরান আমেরিকাকে পুরো রাজনৈতিক খেলায় একদম ভাঁজ করে ফেলেছে। একটা ছোট্ট খেলার সূত্র ধরিয়ে দেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলছেন, তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ট্রাম্প একেবারে সঠিক। অর্থাৎ ট্রাম্প যে হরমুজ প্রণালীতে 20% শুল্ক আরোপের কথা বলছিলেন এটা তার একদম সঠিক সিদ্ধান্ত। কে বলছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আপনার কাছে একটু কঠিন লাগলো না কথাটা, যে ট্রাম্প 20% শুল্ক নেবে, এটাকে সঠিক সিদ্ধান্ত বা এটা সঠিক সিদ্ধান্তের দাবি করছে ইরান? এটা কি করে সম্ভব?
আব্বাস আরাকচি বলছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথে যাতায়াতের জন্য মাশুল নেয়ার বিষয়ে তেহরানের অবস্থানকে ট্রাম্প নিজেই বৈধতা দিয়েছে। এটা হলো মূল খেলা। অর্থাৎ ইরান হরমুজে তারা যে টোলের কথা বলছিল বা মেইনটেনেন্স ফির কথা বলছিল, আর আমেরিকা এটাকে অ্যাভয়েড করেছিল, বা আমেরিকা বলছে না এটা ঠিক নয়, এটা আন্তর্জাতিক জলসীমা, এখান থেকে এটা করা যাবে না, এখান থেকে কোনো টোল নেওয়া যাবে না। ইরানকে নিষেধ করেছিল কে? আমেরিকা। আর এখন কি হলো, যখন আমেরিকা নিজে এখানে এসে বাকি জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার কথা বললো, তখন তিনি নিজে 20% শুল্ক চেয়ে বসলো। তার মানে এখানে একটা শুল্ক নেয়ার ব্যাপার আছে, কারণ এই রুটে সবাইকে নিরাপত্তা দেয়া, পরিবেশ দূষণ থেকে সাগরকে রক্ষা করা, এবং আরো যে মেইনটেনেন্স গুলো আছে সেটাকে রক্ষার জন্য টোল যে লাগবে, এটা আমেরিকা বৈধতা দিয়ে ফেলেছে। কারণ আমেরিকা এখানে থাকার জন্য বা আমেরিকা নিরাপত্তা দেওয়ার জন্য এই 20% চেয়ে বসছে। তার মানে ইরান যে আগে চেয়েছিল এটার বৈধ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, তিনি বলছেন, তিনি ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেন ট্রাম্প যে 20% মাশুল নিতে চায় তা একটু বেশি হয়ে যায়, কিন্তু ইরান এত বেশি নেবে না, ইরান অনেক কম নেবে। ইরান মানুষের উপর জুলুম করবে না। আমেরিকা 10,000 মাইল দূর থেকে এসে অন্যের জলসীমায় বসে টোল নেবে, তাও আবার 3 ডবল বেশি, আর ইরান তার জলসীমায় বসে সেই টোল নেবে না, এটা কি হয়? এখন ট্রাম্প কি বলবে বলেন? ট্রাম্প এখন বুঝতে পারছেন যে ইরান সহজে তাকে আর ছাড় দেবে না। সমঝোতা স্মারকে কি ছিল তা নিয়ে তাদের নিজেদের ব্যাখ্যা অনেক রকম আসছে দুই পক্ষের। আর যে যুদ্ধ তিনি বারবার ছড়াচ্ছেন ট্রাম্প, এই যুদ্ধে আমেরিকানরা তার প্রতি বিরক্ত হয়ে গেছে এবং বলছেন যে আমেরিকা তার উদ্দেশ্যকে গোপন রেখে মানুষকে ধোঁকা দিচ্ছে। এখন আসেন যে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে ট্রাম্প চিরতরে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিয়েছেন। 3000 বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি এনেছেন বলে ঘোষণা করার কয়েক সপ্তাহ পরেই ট্রাম্পের সুর বদলে গেছে। গত সোমবার তিনি একটি রেডিওতে বলেন এই চুক্তিটি ছিল একটি পরীক্ষা, যাতে ইরান ব্যর্থ হয়েছে এবং এর কোনো গুরুত্ব ছিল না। কিন্তু মিস্টার আরাকচি বলছেন এখানে আমরা নই, ব্যর্থ হয়েছে আমেরিকা, কারণ পুরো পৃথিবী বুঝে গেছে আমেরিকা ধোঁকা দেয়। আসেন আরো কিছু গুরুত্বপূর্ণ খবর দিই। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র নতুন করে চালানো হামলার জেরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে যে ব্যাপক অ্যাটাক করেছে তার ছবি তথ্য আসতে শুরু করেছে। মার্কিন বেশ কিছু ঘাঁটিকে দেখা গেছে একদম আগুনে জ্বলছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে তারা বাহরাইনে একটি ঘাঁটিতে প্রচুর সংখ্যক মার্কিন সেনারা অবস্থান করছে, সেটাকে উড়িয়ে দিয়েছে। আরেকটি পক্ষ থেকে বলছে যে একটা ভবনের মধ্যে মার্কিন সেনারা আশ্রয় নিয়েছিল, সেই ভবনটাকেই ক্লাস্টার বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে। এখন বলেন আমেরিকা কি এই ক্ষয়ক্ষতিগুলো স্বীকার করছে? আমেরিকা কোথাও এই ক্ষয়ক্ষতির পরিমাণ আর বলছে না। দর্শক, আইআরজিসি গত রাতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিমান থেকে নিক্ষেপ করা বোমা দিয়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর বেশ কয়েকটি উপকূলীয় ঘাঁটি ও অবস্থানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে। তারা বলছে বিনা উস্কানিতে মার্কিন হামলা ও আইন লঙ্ঘনের জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় কোনো জাহাজই নিয়ম কানুন লঙ্ঘন করতে বা যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করতে সাহস করেনি। এরপরেই এই মার্কিন আগ্রাসন চালানো হয়েছে, এটা তারা বলছে। এখন বাহরাইনে যে ক্লাস্টার বোমা মারলো আর যে ভিডিওটি ইরান রিলিজ করলো, পৃথিবীর গণমাধ্যম দেখালো, সেখানে দেখা গেছে আমেরিকা তার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা দিয়ে ইরানের মিসাইল আটকাবার চেষ্টা করছে। ভালো করে শুনবেন, আমি দৃশ্যটা না দেখিয়ে আপনাদেরকে চিত্রনাট্যের আকারে বুঝিয়ে দিচ্ছি। ইরান তার ভূমি থেকে বাহরাইনে ক্লাস্টার বোমা মারলো। ক্লাস্টার বোমা কি? একটি মিসাইল, তার অগ্রভাগে 50, 60, 70, 100-র মতো ওয়ারহেড থাকে। নর্মালি মিসাইলগুলো কি করে, একটি নির্দিষ্ট ওয়ারহেড নিয়ে চলে আসে এবং সেটা এসে ব্যাপক অঞ্চল ধামাকা করে বিস্ফোরণ ঘটায় ধ্বংস করে। কিন্তু ইরান ইসরায়েলে এই ক্লাস্টার বোমা মেরেছিল, তখনই ইসরায়েল পর্যদস্ত হয়ে গেছে, কারণ ইসরায়েলের কাছে থাকা থার্ড, প্যাট্রিয়ট, আয়রন ডোম
অ্যারো যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, এগুলো নির্দিষ্ট ব্যাটারি থেকে যে মিসাইলগুলো ছড়ে, একটি মিসাইলকে টার্গেট করে একটি ছোটে, একাধিক মিসাইলকে টার্গেট করে একাধিক ছোটে। তো একটা ব্যাটারিতে 10টা 12টা করে ধরেন মিসাইল থাকে, এন্টি মিসাইল, এগুলো ছোটা হয়। কিন্তু ক্লাস্টার বোমা যখন মারা হয়, এটার মধ্যে 50, 60, 70, 80 বা 100 এরকম ওয়ারহেড থাকে। একটা মিসাইলের মধ্যে এতগুলো ওয়ারহেড এসে একটি নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ ইরান থেকে যখন এটা উপরে চলে যায়, উপর থেকে এটা নির্দিষ্ট টার্গেটে, নেভিগেশন ব্লক টার্গেটে এসে এটা হিট করে। এবং যে মাত্রা, মানে ইরান যেটাকে সিলেক্ট করে দেয় জিপিএস এ যে আমার এই জায়গাটার টার্গেট, তো বলা হচ্ছে যে বাহরাইনের সেই সামরিক ঘাঁটি, মার্কিন ঘাঁটিতে যখন এই ওয়ারহেডটা আসছিল, আমেরিকার তার রাডার সিস্টেমে যখন দেখছিল, তখন তারা একাধিক অ্যান্টি মিসাইল ছড়ে। এই মিসাইলগুলো কয়টা ওয়ারহেড ধ্বংস করবে? ইরান তো সেটা ক্লাস্টার মারছে। যখন এখান থেকে ক্লাস্টারের অনেকগুলো ওয়ারহেড বেরিয়ে আসে, তখন আমেরিকা কিচ্ছু করতে পারেনি, পুরো ভবনটাকে ধ্বংস করে ফেলেছে। কাল রাতে আমেরিকার রীতিমতো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে ইরানের কাছে। জর্দান, বাহরাইন, কুয়েত কাউকে ছাড়ছে না। জর্দানে তো ভালো ধোলাই শুরু করছে ইসরায়েলের দালাল এই জর্দানকে, একটার পর একটা আঘাত চলছে সেখানে। পুরো মধ্যপ্রাচ্যে এখন আতঙ্ক ছড়িয়ে পড়ছে আমেরিকার টার্গেটে। এর আগে ইরান এই ক্লাস্টার বোমা মারেনি। ইরান বলছে আমেরিকা ওয়েট করো, তোমাদের জন্য আমাদের আরো সারপ্রাইজ আছে। তোমরা যে মাত্রায় এগোবে আমরা তোমাদেরকে সেই মাত্রায় খেলা দেখাবো। তোমরা যতদূর যাবা আমরা ততদূর তোমাদেরকে তাড়িয়ে নেব। ইরান বলছে আমরা তোমাদেরকে এই যাত্রায় এক তিল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। আমেরিকা কালকে আক্রমণের পর অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছে যে ইরান তাদেরকে যে শক্ত জবাব দিতে আরো নতুন নতুন মিসাইল ব্যবহার করতে পারে, এটা মোটামুটি জেনে গেছে। তবে আমেরিকা এখন পর্যন্ত বলছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু উপগ্রহে বা স্যাটেলাইট ইমেজ দেখা গেছে মার্কিন উপসাগরে থাকা, মানে গালফে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে মোটামুটি ধোলাই খেল বানিয়ে ফেলেছে ইরান। কিন্তু এটা ইরান তার গণমাধ্যমে দেখাচ্ছে। হয়তো আপনারা আগামী কয়েকদিন পর নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এই গণমাধ্যমগুলোতে দেখবেন, বা বিবিসি, সিএনএনে দেখবেন। তারপরের খবরটি কি? ইসরায়েল এখন একটা দুর্দান্ত চালে আছে, কিন্তু ইসরায়েলের জন্য আরো দুঃসংবাদ কিছু আসছে। নেটোতে যখন এসছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তখন এরদোয়ান তাকে বেশ কিছু বিষয় চাপ দিয়েছে। এর মধ্যে একটি হলো ইসরায়েল যেন লেবানন এবং সিরিয়া থেকে চলে যায়। এখন প্রশ্ন করবেন, সিরিয়ায় না হয় তুরস্কের ইন্টারেস্ট আছে, লেবানন তো ইরানের ইন্টারেস্ট। কিছু কিছু মাধ্যম বলছে ইরান তুরস্ককে বলেছে যেন এরদোয়ান ট্রাম্পকে এই বিষয়ে চাপ দেয়। যেহেতু এখন আস্তে আস্তে তুরস্ক ইরান কাছাকাছি আসছে এবং মুসলিম ন্যাটো তৈরির একটি পরিকল্পনা আছে, এবং ইরান তার শক্তিমত্তা দেখিয়ে পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছে। তাই বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক ইরানকে সাপোর্ট দিচ্ছে বা মাথায় রাখছে। তো বলা হচ্ছে যে রজব তাইয়িপ এরদোয়ান ট্রাম্পকে ন্যাটোর বৈঠকে আঙ্কারায় সিরিয়া থেকে ইসরায়েলের সেনা সরিয়ে নেওয়া এবং লেবানন থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে চাপ দিয়েছে। মিস্টার ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে বলেছেন দ্রুত তুমি সিরিয়া থেকে তোমার সেনা সরিয়ে ফেলো। অর্থাৎ এখানে নেতানিয়াহুর যে ড্রিম প্রজেক্ট সেটা আটকে গেছে, এবং লেবানন থেকেও সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে চাপ দিয়েছে, এবং সেটা ট্রাম্প নেতানিয়াহুকে বলেছে যে দ্রুত তুমি এই দুটো দেশ থেকে সেনা সরিয়ে ফেলো। ট্রাম্প এই চাপ দুটো দেওয়ার ফলে তুরস্কের খেলায় আবার আটকে গেল ইসরায়েল। এখানে রাজনৈতিক অনেক রকম খেলা আছে, পর্দার সামনে বলেন আর আড়ালে বলেন। কে কার বন্ধু কে কার শত্রু সবসময় বুঝবেন না। মনে করি আমরা যে ইরান, চীন, রাশিয়া তিনজন খুব আপন রক্তের ভাই, না, এরা প্রত্যেকের স্বার্থে এক। আমেরিকাকে ধ্বংসে ইরানকে চীন এবং রাশিয়া যে সাপোর্ট দেয়, ইসরায়েল ধ্বংসে তার এক কোনাও সাপোর্ট দেয় না। এটা কি জানেন? আমরা রাশিয়াকে ভালোবাসি, চীনকে ভালোবাসি, অনেকে ভালোবাসি। কি কেন বাসি?
ইরানকে সাপোর্ট দেয়, কিন্তু আমেরিকার বিরুদ্ধে তারা সাপোর্ট দেয়, ইসরায়েলের বিরুদ্ধে দেয় না। যদি ইরানকে রাশিয়া এবং চীন ইসরায়েল ধ্বংসে কোনো সাপোর্ট দিত, এতদিন ইসরায়েল থাকতোই না। কারণ ইসরায়েল পৃথিবীর প্রতিটি শক্তিশালী রাষ্ট্রকে তার গ্রিপে রাখে, তার অলিগারদের মাধ্যমে, তার হানি ট্র্যাপের মাধ্যমে, নানান রকম কৌশলে। পৃথিবীর এমন একটি দেশ, পুরো পৃথিবীতে সবচেয়ে অল্প ইহুদিরা, 1-1.5 কোটি বা 2-2.5 কোটি এই সারা পৃথিবীতে খুঁজে বের করতে, এক ইসরায়েলি বোধহয় 1,20,00,000-এর মতো এরকম বোধহয় আছে ইহুদি একটা দেশে মাত্র, তাদের দেশই একটা। 57টি মুসলিম দেশ, 200 থেকে 250 কোটি মুসলিম পৃথিবীতে, 200 থেকে 250 কোটি, আর তাদেরকে কাঁপিয়ে দিচ্ছে মাত্র 1-2 কোটি ইহুদি সারা পৃথিবীতে। 1-2 কোটি, সর্বোচ্চ 2.5 কোটি। আমি শুধু ইসরায়েলের বলছি, 1 কোটি থেকে 1,20,00,000 বা 1.5 কোটি এরকম ইসরায়েলি ইহুদি আছে, বাকিরা আরব মুসলিমও আছে সেখানে। সারা পৃথিবী খুঁজলে কত? 2 কোটি হলো, 2.5 কোটি হলো, 250 কোটি মুসলমানকে তাড়া করছে তারা। কারণ জ্ঞান বিজ্ঞানে তারা এগিয়ে গেছে এবং পৃথিবীর বড় বড় রাষ্ট্র মোড়লদেরকে তারা বিভিন্ন রকম অ্যাভিস্টিন টাইপের ফাইল তৈরি করে, হানি ট্র্যাপ তৈরি করে, একটা অন্ধকার রাজ্য তৈরি করে, শয়তানের পূজা করে তারা তাদেরকে আটকে ফেলেছে। কারণ একটা জিনিস বুঝতে হবে, ধরেন বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন করতে চান আপনি চরমোনাই করেন, জামাত করেন, ইসলামী ঐক্যজোট করেন, খেলাফত করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এনসিপি করেন, আর কোনো দল আছে নাকি? গণ অধিকার তো কোনো দল না। গণ অধিকার তো রাস্তার টোকাইদের একটা স্টল, সেখান থেকে অল্প দামে গেঞ্জি টেঞ্জি জাঙ্গা টাঙ্গা বিক্রি করে। এ তো দালালি করে কোনো রকম 1-2টা লোক এমপি হবে, তারপরে ছিটকে পড়ে যাবে আর খুঁজে পাবে না, রাস্তায় আমতারেকের মতো আম বিক্রি করবে এই নুরু বা রাশেদেরা। লিখে রাখেন, আগামী কয়েকদিন পর এদের ব্যক্তিগত কিছু সম্পদ হবে, এরা ধরা খেয়ে যাবে, তারপরে এদের রাজনীতি শেষ। বিএনপি আওয়ামী লীগ তুলে ফেলে দিবে, এটি নিয়ম খেলা। কারণ এদের কোনো চরিত্র নাই, মানে নুরুদের কোনো চরিত্র নাই, যাদের চরিত্র নেই তাদেরকে কেউ ওন করে না দীর্ঘদিন। আসেন তো এখন কি তৈরি হচ্ছে, বাংলাদেশে তারাই ক্ষমতায় বসবে যারা ডিপ স্টেটের লোক, যারা ডিপ স্টেট যাদেরকে নিয়ে খেলে। ধরেন আমাদের দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সুবিধাটা কি জানেন? দুর্নীতিবাজ রাজনীতিবিদদেরকে সবাই কন্ট্রোলে রাখতে পারে, আর যে দুর্নীতি করে সে কারো কথা শোনে না। ধরেন যে ব্যক্তিটা মাগিবাজি করে, যে ব্যক্তিটা অনেক অন্যায় করে, যে ব্যক্তিটা চুরি বাটপারি লুটপাট বিদেশে অর্থ পাচার করে, সে ব্যক্তির সকল আমলনামা ডিজিএফ এর কাছে থাকে, এনএসএ এর কাছে থাকে, আমাদের সকল ইন্টেলিজেন্সের কাছে থাকে। যখনই তারা কোনো অনিয়ম করতে যায় তখন এই ফাইলগুলো আস্তে করে দেখা, এই সাবধান, কালকে প্রথম আলোতে লিড হবে, কালকে নয় দিগন্তে লিড হবে, কালকে অমুক টিভিতে লিড নিউজ হয়ে যাবে, তুমি যে এই করছো, তোমার একটা ল্যাংটা ভিডিও আমার কাছে আছে। আস্তে থেমে যায়। এই লোকগুলোকে ডিপ স্টেট খেলে মজা পায়, কারণ এরা দুর্বল, এরা উইক, কারণ এদের চরিত্রও নেই, রাজনীতিও নেই, কোনো কিচ্ছু নাই। এরা সাদা পাঞ্জাবি পরে আসে, সংসদে লম্বা লম্বা বক্তব্য দেয়, রাতে গিয়ে মদ খেয়ে মাগিবাজি করে ঘুমায় পড়ে, আর ব্যাংকে টাকা চুরি করে মানে বিদেশে পাচার করে। এদেরকে দিয়ে ডিপ স্টেট খেলতে পারে। কিন্তু যে লোকটা ধার্মিক, যে লোকটার মধ্যে অসততা নেই, যে লোকটা দেশপ্রেমিক, যে লোকটা নিজে কখনো অন্যায় করেনি, করতে দেবে না, তাকে ডিপ স্টেট ভয় পায়। কারণ একে আটকাবে কি করে? আটকানো তো কিছু নাই। তো বাংলাদেশে দেখবেন যেই দলটাকে সব মানুষ ভোট দিবে সেই দলটা ক্ষমতায় বসবে না, কারণ জনগণের তো কোনো বেইল নাই। বেইল হলো ওই যে ডিপ স্টেট, যাদের কাছে আমাদের রাজনীতিবিদদের নাটাই হাতে আটকানো থাকে। তো বিষয়টা হলো এরকম যে ইসরায়েল হলো এমন একটি রাষ্ট্র, পৃথিবীর সকল ক্ষমতাধর ব্যক্তির নাটা ইসরায়েলের হাতে থাকে, কিন্তু তারা সংখ্যায় কম। তাদের এজেন্সি মানে মোসাদ বা তাদের সিনব্যাড যদিও অভ্যন্তরীণ কাজ করে, বা তাদের অর্থনৈতিক অলিগাররা এত পাওয়ারফুল পজিশনে চলে গেছে, তাদেরকে কেউ আটকে রাখতে পারে না। আর মুসলমানরা ফতোয়া নিয়ে আসে, ওই সরমনাই বলবে জামাত কাফের, জামাত বলবে সরমনাই অমুক, আমাদের ওই আব্বাসী হুজুর বলবে কি জানি নাম কি, আব্বাসী হুজুর, সবাই কাফের বলে। এরা এক একজন নিজেকে এত বড় অলিয়ালা বা মানে কি বলবো, যে হয়তোবা শুধু এটুকু বলেন আল্লাহ আমাকে নবুয়ত দিছে, মানে নবী দাবি ইচ্ছে না, এরা নিজেদেরকে এত পীর সাহেব মনে করে, অথচ এরা নিজেরা ভুলের মধ্যে আছে। অথচ এরা মুসলমানদেরকে বিভাজিত করে ফেলছে ঐক্যের বদলে। আমি বারবার একটা কথা বলি, যে সকল ইসলামী দল অন্য ইসলামী দলকে গালি দিবে, মনে করবেন এরা মুনাফিক, এরা অনৈক্যের জেলে আসে, যত বড় জুব্বা নিয়ে আসুক, যত বড় দাদা দানের গল্প শোনাক, এরা ভুল পথে আছে। কারণ আপনি সঠিক পথ চান, আপনি চান না জামাত বিজয়ী হোক, আপনি চান না চরমোনাই বিজয়ী হোক, আপনার দরকার নেই চাওয়া, আপনি চান ইসলাম যেন বিজয়ী হয়। আবারও বলছি,
যদি এই চাওয়াটা না আসে, আপনি চরমনাই করেন, জামাত করেন, আর যেটাই করেন, দোজখ বা জাহান্নাম আপনার জন্য কনফার্ম। আপনার চেষ্টা কখনোই যেন হয় না বিএনপিকে বিজয়ী করব, জামাতকে বিজয়ী করব, এনসিপি কে বিজয়ী করব, চরমনাইকে করব, খেলাফতকে। আপনার টার্গেট হবে একটা, ইসলামকে বিজয়ী করতে আসছে। তাহলে কি ইসলাম যেটা বলছে সেটা, কোনো দলের পক্ষে দালালি করবেন না, চামচামি করবেন না। আমি সব দলের পাশে থাকি এই কারণে, কারণ আমার পছন্দ যদি থাকে সেটা হলো ইসলাম। আমি কোনো দলের দালাল নয়, চামচা নয়। যে দলটা ভালো করবে সেই দলটাকে আমি সাপোর্ট দেবো, কনফার্ম। সেটা আমার আলোচনায় বুঝতে পারেন। সাপোর্ট দেই আর না দেই, কাদেরকে ভালো বলি কাদেরকে খারাপ বলি। তো ইসরায়েলের গ্রিপে আটকে আছে পুরো পৃথিবী। আজকে দেখেন মিশর ভয় পাচ্ছে এখন ইসরায়েলকে। এতদিন ইসরায়েলের দালালি করতে করতে এখন দেখলো মিশরের চারদিক থেকে ইসরায়েল আস্তে আস্তে ঢুকে পড়তেছে। বিভিন্ন জায়গায় ইথিওপিয়া টার্গেট করছে, সুদান টার্গেট করছে, বিভিন্নভাবে নীল নদের পানি আটকানোর পরিকল্পনা করে বিভিন্ন খেলা খেলছে। এখন মিশর আয় হায়, এত বছর ধরে তো আমি ইসরায়েল আর আমেরিকার দালালি করলাম, এখন কি হলো? আস্তে করে তুরস্কের কাছে ভিড়ছে। আর তুরস্ক দেখলো সুযোগ তো কাজে পেয়ে গেছি, ফিলিস্তিনকে আমার মুক্ত করতে হলে আমার লাগবে কি? মিশরকে। কারণ মিশর ফিলিস্তিনের পাশের দেশ। এত বছর ধরে মিশরকে বহুভাবে লাইন করার চেষ্টা করছে, তুরস্ক পারে নাই, শুধু ফিলিস্তিনকে রক্ষার জন্য। যেমন ইরান এক স্টাইলে খেলে, তুরস্ক আরেক স্টাইলে খেলে। তুরস্ক যেহেতু ন্যাটোর দেশ এবং শক্তিশালী একটা ভূমিকা ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্টে, মিশরকে বাগিয়ে এখন মিশর তুরস্ক একটা টেবিলে বসছে, একসাথে মহড়া করছে। কারণ ফিলিস্তিনকে মুক্ত করবে তুরস্ক, এটা তার প্রধান টার্গেট। এই জন্য সে ট্রাম্পকে ন্যাটোতে ডেকে সিরিয়া ছাড়তে বললো, লেবানন ছাড়তে বললো। কাকে? ইসরায়েলকে। তো বহুমাত্রিক খেলা এখন চলছে এবং ইরানের যেই দুর্দান্ত সাহসী পদক্ষেপ, ট্রাম্প ভরকে গেছে। ট্রাম্প ভাবতেছে যে এই দেশটা কেমন একটা দেশ, নিউক্লিয়ার অ্যাটাক করছে। কালকে দাবি করছে যে আমরা স্বল্প মাত্রায় নিউক্লিয়ার অ্যাটাকও ইরানে করেছি। এখন তারা বুঝতে পারছে যে ফুল মাত্রা নিউক্লিয়ার মারলেও ইরান ভয় পাবে না, এই জাতি মরে যাবে কিন্তু হার মানবে না। এই জায়গাটাই ট্রাম্পের সবচেয়ে বড় ভয়। তাই বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক ভাবে পরিকল্পনা ঘুরাচ্ছে, চাপ বাড়াচ্ছে, হিট করছে, বড় বড় কথা বলছে, কিন্তু লাভ হচ্ছে না। ট্রাম্প যত রকম চেষ্টাই করছে, সব চেষ্টা ইরানে গিয়ে ব্যর্থ হয়েছে। কারণ ইরানিরা মরতে রাজি, সার্বভৌমত্ব বা অধিকার বা তাদের যে মুসলিম ঐতিহ্যের যে অহংকারটা, সেটাকে মাটিতে মেশাতে চাচ্ছে না। সো ইরানে তাদের পরাজয় কনফার্ম। এই জাতি মরে যাবে, আমেরিকার কাছে হার মানবে না। আল্লাহ হাফেজ।